জানেন কি গত 24 ঘন্টায় ভারতের যতগুলি ডিজিটাল লেনদেন হয়েছে তার সংখ্যা আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের সম্মিলিত লেনদেনের চেয়েও বেশি। যতক্ষণে আপনি এই ভিডিও 10 সেকেন্ড দেখেছেন ঠিক এই সময়ের মধ্যে ভারতে 1 লক্ষেরও বেশি ইউপিআই ট্রানজ্যাকশন সফলভাবে সম্পন্ন হয়ে গেছে। বিশ্বের বড় বড় ইকোনমিস্টরা একসময় ভারতকে ক্যাশ অবসেস নেশন বলতেন, কিন্তু আজ সেই ভারতই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যাপে এক ডিজিটাল মনস্টার হয়ে দাঁড়িয়ে আছে। সিলিকন ভ্যালি টেক জায়েন্টরা আজ ভারতকে ফলো করছে। ওয়ার্ল্ড ব্যাংকের এক রিসার্চ রিপোর্ট বলছে ভারত ডিজিটাল পেমেন্টের মাধ্যমে যে আর্থিক অন্তর্ভূতি মাত্র 6 বছরে অর্জন করেছে, সাধারণ ব্যাংকিং ব্যবস্থায় তা অর্জন করতে প্রায় 47 বছর সময় লেগে যেত। অর্থাৎ ইউপিআই ভারতকে সময়ের চেয়ে 41 বছর এগিয়ে রেখেছে। কিন্তু এই সাফল্যের পিছনে কেবল কি প্রযুক্তি আছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক? কেনই বা আমেরিকা তাদের কয়েক দশকের পুরনো সুইফট পেমেন্ট সিস্টেম নিয়ে চিন্তিত? কেন আজ বিশ্বের 30টিরও বেশি দেশ ভারতের দরজার সামনে দাঁড়িয়ে আছে এই কিউআর কোড টেকনোলজি পাওয়ার জন্য? আজকের এই ভিডিওতে শুধু ইতিহাস না, আমরা লজিক এবং ডেটা দিয়ে প্রমাণ করব যে কেন ইউপিআই ভারতের তৈরি করা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী একটা ফাইন্যান্সিয়াল ওয়েপন। আমরা বিশ্লেষণ করব কিভাবে ভিসা আর মাস্টার কার্ডের মতো গ্লোবাল মনোপলিকে ভারত নিঃশব্দে এক ঘরে করে দিয়েছে। তৈরি হয়ে যান এক রোমাঞ্চকর রিসার্চ জার্নির জন্য, যেখানে আমরা উন্মোচন করব দ্য হিডেন ম্যাথ বিহাইন্ড ইউপিআইস গ্লোবাল ডমিনেন্স। দু 2016 সালের আগে ভারতের মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট ছিল এক বিলাসিতা। নেট ব্যাংকিং এর জটিল পাসওয়ার্ড, ওটিপির অপেক্ষা আর আইএমপিএস বা এনএফটি করার জন্য ব্যাংকের তথ্যের পাহাড়, এই ছিল আমাদের চেনা জগৎ। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা দেখছি এক ভিন্ন ভারত। রাস্তার ধারে ডাব বিক্রেতা থেকে শুরু করে বড় শোরুম, সবার হাতে একটাই জাদুকাঠি, ইউপিআই। এটা শুধু একটা প্রযুক্তি না, এটা ভারতের অর্থনৈতিক স্বাধীনতার দ্বিতীয় নাম। International Monetary Fund listing India's UPI as the world's largest real-time payment system by transaction volume. ইউপিআই এর গল্প শুরু হয় এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ানের হাত ধরে। 2016 সালের 11 এপ্রিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তৎকালীন গভর্নর রঘুরাম রাজনের হাত ধরে ইউপিআই শুরু হয়। শুরুতে এটা খুব একটা সাড়া না পেলেও 2016 সালের নভেম্বরে হওয়া নোটবন্দি ইউপিআই এর জন্য এক অনুঘটকের কাজ করে। 500 रुपए और 1000 रुपए के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे। People will slowly start seeing the advantage of transacting on the digital world. মানুষের হাতে নগদ টাকা ছিল না, আর ঠিক সেই সময় ইউপিআই তার সহজলভ্যতা নিয়ে মানুষের ফোনে প্রবেশ করে। এরপর আসে 2020 সালের মহামারী। স্পর্শহীন লেনদেনের জন্য ইউপিআই হয়ে ওঠে মানুষের একমাত্র ভরসা। ইউপিআই এর সাফল্যের মূল কারণ হলো এর প্রযুক্তিগত পরিকাঠামো, ইন্টার অপারেবিলিটি। এটাই ইউপিআই এর সবচেয়ে বড় শক্তি। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেখানেই থাক না কেন, আপনি যেই অ্যাপই ব্যবহার করেন না কেন, ফোনপে, গুগল পে বা পেটিএম, লেনদেন হবে, কারণ এটি একটি ওপেন প্রোটোকল, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। ইউপিআই পিন ব্যবহার করার ফলে এটি অত্যন্ত সুরক্ষিত, অথচ ব্যবহারের সময় কার্ডের মতো সিভিভি বা দীর্ঘ নাম্বার মনে রাখার প্রয়োজন হয় না। ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস, ব্যাংক ডিটেলস শেয়ার করার ঝুঁকি কমিয়ে এটি ব্যবহারকারীকে একটি সহজ আইডি যেমন abc@OKAxis দেয়, যা লেনদেনকে অনেক সহজ করে তোলে। ভিসা বা মাস্টার কার্ড হলো সেই পুরনো দিনের ট্রেনের মতো, যা অনেকগুলো স্টেশনে দাঁড়িয়ে সময় নষ্ট করে। কিন্তু ইউপিআই হলো এক আধুনিক বুলেট ট্রেন, যা সরাসরি গন্তব্যে পৌঁছে যায়, মাঝখানে কোনো স্টপেজ বা কমিশন নেই। অনেকেই ভাবেন পেমেন্ট কোম্পানিগুলো তো শুধু অ্যাপ দিচ্ছে, এরা এত টাকা কেন কাটে? সহজ উদাহরণ দিয়ে বলছি। ধরুন আপনি আমেরিকাতে 1000 টাকার একটা বই কিনেছেন পেপালকে ব্যবহার করে। এই লেনদেনটি সফল করতে মাঝখানে অনেকগুলো গেটওয়ে পার করতে হয়। আপনার ব্যাংক, আপনার পেমেন্ট গেটওয়ে, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক এবং সবশেষে বিক্রেতার ব্যাংক। এই প্রত্যেকটি গেট বা মিডিলম্যান তাদের সার্ভিস চার্জ হিসাবে কিছু টাকা কেটে নেয়। এই যে মাঝখানের কোম্পানিগুলো তাদের টেকনোলজি ব্যবহারের জন্য দোকানদারের কাছ থেকে 2 থেকে 3% টাকা কেটে নিচ্ছে, এটাই হলো এমডিআর, অর্থাৎ মার্চেন্ট ডিসকাউন্ট রেট। ইউপিআই এর জাদু এখান থেকেই শুরু হয়। ভারত সরকার মাঝখানে সব গেট সরিয়ে একটি হাইওয়ে তৈরি করেছে এনপিসিআই এর মাধ্যমে। ফলে কোনো মিডিলম্যান নেই আর কোনো অতিরিক্ত চার্জ বা এমডিআর নেই। দেখুন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে অনেক সময় লাগে, কারণ এটি একটি লিগ্যাসি সিস্টেম। আপনি যখন কার্ড সোয়াইপ করেন, সেই তথ্যটি প্রথমে অ্যাকোয়ারিং ব্যাংকে যায়, সেখান থেকে ভিসা বা মাস্টার কার্ডের নেটওয়ার্কে যায়, তারপরে আপনার ব্যাংকে অনুমতির জন্য যায়। এই দীর্ঘ পথে অনেক সময় নেটওয়ার্ক জাম হয় বা সার্ভার রেসপন্স করতে দেরি হয়। কিন্তু ইউপিআই তৈরি হয়েছে
IMPS আর্কিটেকচারের ওপর, অর্থাৎ ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের ওপর। এটি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত। এখানে কোনো থার্ড পার্টি নেটওয়ার্কের অনুমতির জন্য অপেক্ষা করতে হয় না। এটি অনেকটা সরাসরি এক ফোন থেকে অন্য ফোনে মেসেজ পাঠানোর মতো। এখন আপনার মনে হতে পারে ইউপিআই যদি 0 MDR হয় তাহলে গুগল পে, ফোনপে বা সরকার এই পুরো সিস্টেমটাকে চালাচ্ছে কিভাবে? উত্তরটা হলো তারা সরাসরি টাকা না কামালেও তারা প্রধানত 4টি উপায় পাহাড় সমান টাকা আয় করছে। নাম্বার 1, ডেটা মনিটাইজেশন। আপনি কখন টাকা খরচ করছেন, কোথায় খাচ্ছেন, কোন ব্র্যান্ডের জামা কিনছেন, ইউপিআই অ্যাপগুলোর কাছে আপনার সব তথ্য আছে, যেটাকে কাস্টমার বিহেভিয়ার বলে। এই ডেটাকে ব্যবহার করে তারা আপনাকে টার্গেটেড অ্যাড দেখায়, যেটা বড় বড় কোম্পানিকে বুঝতে সাহায্য করে যে বাজারে ট্রেন্ড কি চলছে। নাম্বার 2, ক্রস সেলিং। ইউপিআই অ্যাপগুলো এখন কেবল পেমেন্ট অ্যাপ নয়, এগুলো এক একটি ডিজিটাল ব্যাংক। তারা অ্যাপের ভেতর থেকে ইন্স্যুরেন্স বিক্রি করে মোটা অঙ্কের কমিশন পায়। তারা আপনার পেমেন্ট হিস্ট্রি দেখে ব্যাংকগুলোর সাথে পার্টনারশিপ করে আপনাকে লোন দেয়, যার থেকে তারা বড় কমিশন পায়। আর আপনি যদি অ্যাপের ভেতর থেকে সোনা বা স্টক কিনেন তাহলে সেখান থেকেও তারা ভাগ পায়। নাম্বার 3, সাবস্ক্রিপশন ফি। দোকানে পেমেন্ট করার পর এই সাউন্ডটা তো অবশ্যই শুনেছেন, ₹100 received on PhonePe. এই স্পিকার বা সাউন্ড বক্সের জন্য দোকানদারকে প্রত্যেক মাসে একটি সাবস্ক্রিপশন ফি দিতে হয়। এটা পেমেন্ট কোম্পানিগুলোর আয়ের একটি বিশাল উৎস। নাম্বার 4, গভর্নমেন্ট সাবসিডি। যেহেতু ইউপিআই ভারতের অর্থনীতিকে ডিজিটাল করেছে এবং নগদ টাকা ছাপানোর খরচ কমাচ্ছে, তাই ভারত সরকার প্রতি বছর ব্যাংক বা ইউপিআই প্রোভাইডারদের জন্য হাজার হাজার কোটি টাকার ইনসেন্টিভ ঘোষণা করেন। 2024-25 অর্থবর্ষেও সরকার অনেক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে যাতে ব্যাংকগুলি লস না করে। ইউপিআই ভারতের অর্থনীতিতে এক আমূল পরিবর্তন এনেছে। আগে কোটি কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও তারা লেনদেন করতো নগদে। ইউপিআই আসার ফলে সেই টাকা এখন ব্যাংকিং সিস্টেমের মধ্যেই ঘুরছে, যেটা দেশের জিডিপি বৃদ্ধিতে সহায়তা করছে। আরবিআইয়ের এক রিপোর্ট অনুযায়ী ডিজিটাল পেমেন্ট বাড়ার ফলে ভারতের জিডিপিতে প্রায় 1 থেকে 1.5% অতিরিক্ত বৃদ্ধি লক্ষ্য করা গেছে। কারণ আগে যে টাকাটা মানুষের বাড়িতে অলস হয়ে পড়ে থাকতো সেটা এখন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সার্কুলেট হচ্ছে। নগদ টাকা ছাপানো এবং সেটা সুরক্ষিতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভারতের জিডিপির 1.5 থেকে 2% খরচ হতো। ইউপিআই এই বিশাল খরচকে প্রায় শূন্যে নামিয়ে এনেছে। আজকের দিনে দাঁড়িয়ে ইউপিআই শুধু ভারতের সীমানায় আটকে নেই। বিশ্বের উন্নত দেশগুলো যেখানে ক্রেডিট কার্ড আর চেক বইয়ের মধ্যেই আটকে আছে, সেখানে ইউপিআইয়ের জয়যাত্রা বিশ্বজুড়ে। গুগল আমেরিকান সরকারকে চিঠি লিখে পরামর্শ দিয়েছে যে তারা যেন ভারতের মতো ইউপিআই সিস্টেম তৈরি করে। এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে? সিঙ্গাপুরের পেনাও থেকে শুরু করে ফ্রান্সের আইফেল টাওয়ার, সংযুক্ত আরব আমিরাতের শপিং মল থেকে নেপাল, শ্রীলঙ্কার বাজার, সব জায়গায় এখন ইউপিআই সংগৃহীত হচ্ছে। ইউপিআইয়ের মাধ্যমে এখন আন্তর্জাতিক লেনদেন হয়। অনেক দেশ এখন স্থানীয় মুদ্রায় ব্যবসা করতে আগ্রহী। দেখুন, কোনো সিস্টেমে পারফেক্ট নয়। ইউপিআইয়ের সামনেও অনেক চ্যালেঞ্জেস আছে। নাম্বার 1, সাইবার জালিয়াতি। হ্যাকাররা কিউআর কোড এবং ফিশিং লিঙ্কের মাধ্যমে সাধারণ মানুষের পিন হাতিয়ে নিচ্ছে এবং ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে। নাম্বার 2, সার্ভারের সমস্যা। ব্যাংকের সার্ভার ডাউন থাকলে অনেক সময় টাকা কেটে নিয়েও সাকসেসফুল হয় না, যা জরুরি সময়ে চরম ভোগান্তি তৈরি করে। নাম্বার 3, ইন্টারনেট নির্ভরতা। স্মার্টফোন বা হাই স্পিড ইন্টারনেট ছাড়া এই সিস্টেম অচল। মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে বা নেটওয়ার্ক না থাকলে গ্রাহক অসহায় হয়ে পড়ে। নাম্বার 4, গোপনীয়তা। প্রতিটা লেনদেনে ডিজিটাল রেকর্ড থাকায় ব্যবহারকারী ব্যক্তিগত খরচের তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকে। নাম্বার 5 এবং মোস্ট কমন একটা প্রবলেম, অতিরিক্ত খরচ। হাতে নগদ টাকা না থাকায় এবং পেমেন্ট খুব সহজ হওয়ায় আমরা অজান্তে প্রয়োজনের চেয়ে বেশি খরচ করে ফেলি। এই চ্যালেঞ্জ এবং সমস্যাগুলির মাঝেও ইউপিআই এর পথ কিন্তু সুদূর প্রসারিত। ইউপিআই 1.0 ছিল শুধু টাকা পাঠানোর জন্য এবং টাকা রিসিভ করার জন্য, কিন্তু ইউপিআই 2.0 এর এটি অ্যাডভান্স ভার্সন, যেটা লেনদেনকে আরো স্মার্ট এবং সুরক্ষিত করে তোলে। ইউপিআই ম্যান্ডেটের মাধ্যমে আপনি আগে থেকে কোনো পেমেন্টকে ব্লক বা শিডিউল করে রাখতে পারবেন। যেমন আপনি আইপিও অ্যাপ্লিকেশন বা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে কিন্তু সেটা ব্লক হয়ে থাকবে। শেয়ার অ্যালটমেন্ট হলেই তবেই টাকা কাটবে, নয়তো এটা আনব্লক হয়ে যাবে। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স প্রাইমের মতো মাসিক সাবস্ক্রিপশনের জন্য এটা খুব কার্যকারী। আগে ইউপিআই এর সাথে শুধু সেভিং বা কারেন্ট অ্যাকাউন্টই লিঙ্ক করা যেত। এখন আপনার যদি ব্যাংকে ওভারড্রাফট অ্যাকাউন্ট থাকে সেটিও ইউপিআই এর সাথে লিঙ্ক করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি লিমিট অনুযায়ী ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, যা ঋণের মতো কাজ করবে। ইউপিআই এর আরো কিছু লেটেস্ট আপডেট আছে, যেমন ইউপিআই লাইট। 3 নাম্বার ছাড়াই 200 থেকে 500 টাকা পে করা যাবে, যেটা ব্যাংকের সার্ভারের ওপর চাপ কমায়। হ্যালো ইউপিআই এখন ভয়েস কমান্ডের মাধ্যমেও পে করা যাবে। যারা টাইপ করতে পারে না বা দৃষ্টিহীন তাদের জন্য এটা একটা আশীর্বাদ। ইউপিআই এটিএম কার্ড ছাড়াই এটিএম এ কিউআর কোড স্ক্যান করে 5000 টাকা পর্যন্ত উইথড্র করা যায়। ইউপিআই 2.0 প্রমাণ করে যে ভারত শুধু ক্যাশলেস হচ্ছে না, বরং ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তাকেও কমাচ্ছে।
গল্পটা শুরু হয়েছিল 2016 সালে এক বুক ভরা স্বপ্ন নিয়ে, আর 2026 সালে এসে সেই স্বপ্ন আজ বিশ্বের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে সেই সব বড় বড় কোম্পানিদের জন্য যারা বছরের পর বছর আমাদের টাকার ওপর ট্যাক্স বসিয়ে ব্যবসা করছিল। ইউপিআই আজ কেবল ভারতের ডিজিটাল সাকসেস নয়, এটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল অর্ডারকে দেওয়া ভারতের এক বিশাল চ্যালেঞ্জ। আমরা দেখিয়ে দিয়েছি উদ্ভাবন শুধু ল্যাবরেটরিতে হয় না, উদ্ভাবন হয় ভারতের রাস্তায়, চায়ের দোকানে এবং সাধারণ মানুষের হাতে। আজ বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলো যখন ভারতের এই মডেলকে নকল করার জন্য লাইন দিচ্ছে, তখন প্রতিটা ভারতীয়র বুক গর্বে ভরে ওঠে। ইতিহাস সাক্ষী আছে, আগে যে কোনো বড় টেকনোলজির জন্য আমরা বিদেশের দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু আজ সময় বদলেছে, এখন সময়টা ভারতের। এই ছিল ইউপিআই নিয়ে সম্পূর্ণ কেস স্টাডি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার একটা সাবস্ক্রাইবার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কেস স্টাডির জন্য।